মৌলির বাণীর শাড়ি পরিয়ে দিলে মৌলিকে উচিত শিক্ষা দেয় বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী বলতে থাকে, মাম্মাম কোথায় গেল? মাম্মামকে তো দেখছি না। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, তানিয়াকে খুঁজে বের করো। আমার প্রিন্সেস কোথায় গেল? প্রিন্সেস কোথায় গেল দেখো তো। এরপরে দেখা যায় তানিয়াকে খুঁজতে থাকে। তখন তখন তানিয়া চেয়ারের পেছনে লুকিয়ে থাকলে অনিরুদ্ধ দেখতে পায় আর বলতে থাকে, আচ্ছা মা, আমাদের বাড়িতে কি বিড়াল ঢুকেছে? এরপরে তানিয়াকে সেখান থেকে বের করে আনলে সবাই হাসাহাসি করতে থাকে। এরপরে তানিয়া বলতে থাকে যে, আমি আমি তোমার সঙ্গে কথা বলবো না মা, আর তুমি আমার সঙ্গে কথা বলবে না। এরপরে তানিয়ার হাতে থাকা একটা কাগজ অনিরুদ্ধ নিলে সেখানে দেখতে পাই তানিয়ার, অনিরুদ্ধ ও বাণীর তিনজনের একসঙ্গে ছবি এঁকেছে তানিয়া। এটা দেখার পরে বাণীকে দেখালে বাণী অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় সেটাও সাথী দেখে সাথী বলতে থাকে, এটা কে কে গো তানিয়া? তখন তানিয়া বলতে থাকে, এটা আমার মা, আমার বাবা আর আমি। আগে তো বাবা ছিল না, তাই আগে মায়ের আর আমার, তারপরে ঘুড়ির ছবি আঁকতাম, কিন্তু এখন তো আমার বাবা এসেছে, তাই আজকে বাবার ছবি এঁকেছি। তখন দেখা যায় তানিয়া আরো বলতে থাকে, আমার তো বাবা ছিল না, সবাই তার বাবার ছবি আঁকতো, আমি আঁকতে পারতাম না, আমার অনেক কষ্ট লাগতো। তখন দেখা যায় এই কথাটা শুনে বিদ্যুতের মা অনেক কষ্ট পায়। বিদ্যুতের মা বলতে থাকে, তানিয়া তুই এভাবে বলিস না প্লিজ, এভাবে বলিস না। তোর বাবা যে তোকে কতটা কতটা কষ্ট দিয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। তখন তানিয়া বলতে থাকে, এখন তো আমার বাবা আমাকে অনেক হ্যাপি রেখেছে, তাই আমি আমার বাবার ছবিটা এঁকেছি। এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে, দেখো না বাবা, মাম্মাম আমার কোনো কথা শুনছে না। আমি তো বলছি যে মাম্মামের সঙ্গে আমি অনুষ্ঠান করব, তোমার আর মাম্মামের আমি নতুন করে বিয়ে দেব। এদিকে দেখা যায় মৌলি চাকু নিয়ে অনিরুদ্ধদের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন তখন নয়নতারা বলতে থাকে, কি হয়েছে দিদি ভাই, তুমি এমন করছো কেন? তুমি কি করবে? তখন মৌলি বলতে থাকে, ওই বাণীকে আমি শেষ করে দেব, একদম শেষ করে দেব ওকে আমি। তখন দেখা যায় তখন নয়নতারা বলতে থাকে, না দিদি ভাই, এটা কিছুতেই করা যাবে না। এটা যদি তুমি করো, বাণীকে মারলে তো তোমাকে জেলে নিয়ে যাবে। তখন তখন মৌলি বলতে থাকে, না, আমাকে ওকে মারতেই হবে। ওর জন্য আমার অনিরুদ্ধ শরীর থেকে রক্ত ঝরেছে, সে রক্তের প্রতিশোধ আমি নেব। আমি ওকে ওকে যেভাবে হোক মেরেই ফেলবো, তা না হলে আমি কিছুতেই ওকে ছাড়বো না। তখন নয়নতারা বলতে থাকে, এমনটা কিছুতেই করা যাবে না দিদি ভাই। এদিকে দেখা যায় বাণীকে অনুষ্ঠান করানোর জন্য রাজি করালে তখন বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে। এরপরে এরপরে অনিরুদ্ধ ও বাণী বিয়েতে কি কি পড়বে সবকিছু সাজাতে শুরু করে, আর অনিরুদ্ধ বিয়ের খাবারের মেনু ঠিক করে। এরপরে দেখা যায় বাণী বিদ্যুতের মাকে বলতে থাকে, মামুনি তুমি এমনটা কেন করছো? প্লিজ, তুমিও ওদের মতো ছেলে মানুষ হয়ে গেলে নাকি? তখন বা বিদ্যুতের মা বলতে থাকে, আমি তো তোকে কিছু দিতে পারছি না, তোর বাপের বাড়ির লোক হিসেবে তো আমিই আছি এখানে, আমি তো কিছুই দিতে পারছি না, তাই ওরা করছে, আমি ওদের হাতে হাতে কাজগুলো করে দিচ্ছি, তুই প্লিজ আমাকে আটকাস না। তখন দেখা যায় বাণী বলতে থাকে, ঠিক আছে। এরপরে দেখা যায় সাথী অনিরুদ্ধ ও বাণীকে দুজনকেই বিয়েতে পরার জন্য কাপড় দিয়ে দেয়। বাণীকে একটা বেনারসি দেয় আর অনিরুদ্ধকে ধুতি পাঞ্জাবি দেয়। এরপরে দেখা যায় সাথী বলতে থাকে, তোরা বিয়েতে এই পোশাকগুলো পরবি, বুঝতে পেরেছিস? দুজনে এগুলো পরে বিয়েতে বসবি। এরপরে দেখা যায় তানিয়া এসে বলতে থাকে, মা, কত জিনিস, সবাইকে সাজাচ্ছ, আমি সাজবো না? আমাকেও তো সাজাতে হবে, আমিও তো সাজবো। তখন তখন অনিরুদ্ধ বলতে থাকে, মাম্মাম তুমি সাজবে, তোমার কি কি লাগবে? তখন তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, আমার লিপস্টিক লাগবে, আইলাইনার লাগবে, আরও অনেক কিছু লাগবে। তখন বাণী বলতে থাকে, না মাম্মাম, এসব কিছু লাগবে না, তুমি যেমন আছো এমনই থাকবে, তোমার এইসব সাজার কোনো প্রয়োজন নেই। তুমি জানো না যে তোমার মাম্মাম এই বাচ্চাদের সাজাগোজা পছন্দ করে না? এরপরে দেখা যায় শাড়িটা ডাইনিংয়ে রেখে সবাই ভিতরে গেলে বান্টি এসে শাড়িটা চুরি করে নিয়ে যায় আর মৌলির হাতে তুলে দেয়। এরপরে মৌলিকে বলতে থাকে, আপনার জন্য আমি এই গিফটটা এনেছি, আর এটা হচ্ছে বাণীর রিসেপশনে পরার জন্য সাথী আন্টি দিয়েছে। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার ম্যাডাম। আপনি আপনি এই শাড়িটা কি করবেন সেটা আপনি নিজের ইচ্ছায় ভেবে নিন।
এরপরে দেখা যায় মৌলি বলতে থাকে শাড়িটা আমি কি করব, এই দেখ। এরপরে শাড়িটা পুড়িয়ে ফেলে। এরপরে দেখা যায় এটা দেখে অবাক হয়ে যায় বান্টি ও নয়নতারা। এরপরে নয়নতারা বলতে থাকে, এটা তুমি কি করলে দিদি ভাই, এখন তো পুরো বাড়ি আগুন ধরে যাবে। তখন মৌলি বলতে থাকে, কিচ্ছু হবে না, আমি কিছুতেই কিছুতেই বানি আর অনিরুদ্ধকে এই এই ড্রেস পরে পার্টিতে যেতে দেব না। এরপরে ঈশানী এসে শাড়ি পুরাতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, মৌলি এসব তুমি কি করছো, তুমি ভুলে যাচ্ছ যে অনিরুদ্ধ আর বানের বিয়ে হয়ে গেছে, এখন এসব করে কোনো লাভ নেই। তখন মৌলি বলতে থাকে, মা তুমি তুমি ভুলে গেছো যে আমি অনিরুদ্ধকে কতটা ভালোবাসি, আর আজকে এটা কি করে হতে পারে, ও কিছুতেই বাণীকে নিয়ে এত সুন্দর করে সুখে শান্তিতে বসবাস করতে পারে না, এই এই রিসেপশনটা আমি কিছুতেই হতে দেব না। তখন দেখা যায় ঈশানী বলতে থাকে, শাড়িটা পুড়িয়ে দিলেই কি ওদের রিসেপশনটা বন্ধ হয়ে যাবে? তখন মৌলি বলতে থাকে, দেখোই না আমি কি করি। এরপরে এরপরে মৌলি শাড়িটা নিয়ে বলতে থাকে যে আমি আমি কিছুতেই এই 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 বিয়েটা শুভ শুভ বলে প্রমাণ হতে দেব না। এদিকে দেখা যায় বানি শাড়িটা খুঁজতে থাকে, কিন্তু শাড়ি না পেয়ে হঠাৎ করে দেখতে পায় যে যে শাড়ির জায়গায় ছাই রেখে যাওয়া হয়েছে, আর সেখানে সেই শাড়ির কিছু অংশ সেখানে রাখা হয়েছে। এটা দেখে অবাক হয়ে যায় বানি। এরপরে সাথী এসে বলতে থাকে, বানি তুমি তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে এসো। তখন বানি বলতে থাকে, মাসিমণি দেখুন, এ অঘটন কে ঘটালো, এই শাড়িটা কে এভাবে পুড়িয়ে দিল, আমি বুঝতে পারছি না। তখন দেখা যায় এটা দেখে অবাক হয়ে যায় সাথী ও বিদ্যুতের মা। এরপরে বিদ্যুতের মা বলতে থাকে, এই শুভ দিনে অশুভ কাজটা কে করলো? এরপরে দেখা যায় হঠাৎ করে ঈশানী একটা শাড়ি নিয়ে এসে বলতে থাকে, এই শাড়িটা যদি বানির বিয়েতে বানি পরে আমি অনেক খুশি হব। এরপরে এটা বললে তখন বানি ও সাথী দুজনেই অবাক হয়ে যায়। তখন সাথী বলতে থাকে, আমি জানতাম ঈশানী তুমি তুমি বানিকে কিছুতে এভাবে দূরে ঠেলে রাখতে পারবে না, তুমি বানিকে অবশ্যই মেনে নেবে, ওকে মন থেকে ক্ষমা করে দেবে। তখন সাথী বলতে থাকে, না, আমি ওকে ক্ষমা করিনি, আমি ওকে ক্ষমা করে শাড়িটা দিচ্ছি না, আসলে ওর শাড়িটা মৌলি পুড়িয়ে দিয়েছে, তো তাই এই জন্য আমি এই শাড়িটা বানিকে দিতে এলাম। এই শাড়িটা পরে যদি ও বিয়েতে বসে আমি অনেক খুশি হব, আর যদি না বসে তবে আমি ভাববো যে তোমরা আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, আমি আমার মেয়ের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। এরপরে দেখা যায় রিসেপশনে সবাই মিলে রেডি হয়ে চলে আসে। এরপরে বানিকে নিয়ে এলে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন তখন দেখা যায় অনিরুদ্ধ বাণীকে দেখে অবাক হয়ে যায় আর বাণীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে তানিয়া এসে বলতে থাকে, আমার মাকে কত সুন্দর লাগছে, মা তোমাকে তো একদম নতুন কনের মতো লাগছে। তখন দেখা যায় বিদ্যুতের মা বলতে থাকে, হ্যাঁ সত্যি তো, তোর মাকে অনেক সুন্দর লাগছে। এরপরে দেখা যায় তখন বাণী বলতে থাকে, মাম্মাম তুমি কিন্তু অনেক পাকনামো করছো, আর পাকামো করো না, এতটা এতটা পাকামো করো না প্লিজ। তখন দেখা যায় এরপরে কৌস্তবের বউ সবাই মিলে বাণী ও অনিরুদ্ধকে একসঙ্গে দাঁড় করিয়ে দেয়। এদিকে মৌলি রিসেপশনের পার্টিতে এসে সেখান থেকে দেখতে থাকে আর বলতে থাকে, এখানে তো আমার থাকার কথা ছিল, আমি এখানে থাকতাম, আর আজকে আমার জায়গায় ওই মেয়েটা এসেছে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না, এই জায়গায় তো আমার থাকার কথা ছিল। এরপরে দেখা যায় অনিরুদ্ধ অনিরুদ্ধ বলতে থাকে যে এদিকে আসুন। এরপরে এরপরে দেখা যায় এদিকে বিদ্যুতের মা সাথীকে বলতে থাকে, আমি কিন্তু মালা আর সিঁদুরটা রেডি রেখেছি, এই অনুষ্ঠানে ওদের মালা বদলটা আর আর সিঁদুরদানটা সেরে ফেলবো। এদিকে দেখা যায় তানিয়াকে মৌলি ডেকে বলতে থাকে, তোমার মা তোমার বাবা সবাই কত সুন্দর করে সেজেছে, তোমাকে সাজায়নি? তখন মৌলির কথা শুনে তানিয়া বলতে থাকে, আমি তো চেয়েছিলাম সাজতে, কিন্তু মাই তো বললো যে বাচ্চাদের সাজতে নেই, মা নাকি বাচ্চাদের সাজগোজ পছন্দ করে না। আর তখন দেখা যায় মৌলি বলতে থাকে, আমি তোমাকে সাজিয়ে দেব। তখন তানিয়া বলতে থাকে, না না মা রাগ করবে। তখন মৌলি বলতে থাকে, রাগ করবে না, আমি আমি বলবো আমি সাজিয়ে দিয়েছি। এদিকে দেখা যায় বানি তানিয়ার কথা মনে হলে তানিয়াকে খুঁজতে থাকে। ঠিক তখনই তানিয়া এসে বলতে থাকে, মাম্মাম আমাকে কেমন লাগছে? তানিয়ার এমন সাজ দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে বানি বলতে থাকে, এভাবে সেজেছো কেন তুমি মাম্মাম, তোমাকে এভাবে কে সাজিয়ে দিয়েছে? তখন দেখা যায় মৌলি বলতে থাকে, আমি সাজিয়েছি তোমার মেয়েকে। এরপরে বানি
বলতে থাকে, কেন সাজিয়েছো তুমি? তখন মৌলি বলতে থাকে, তুমি তো এই যে বড়লোক বাবু বাবু পটিয়েছো, আর তোমার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে বাবু পটাক, এই জন্যই সাজিয়েছি। এরপরে দেখা যায় বানি সপাটে একটা থাপ্পড় মারে মৌলির গালে। এরপরে তখন মৌলি বলতে থাকে, অনিরুদ্ধ, তোমার সামনে বানি আমাকে মারলো, তুমি কিছু বলছো না? তুমি এখনো ওকে প্রোটেক্ট করবে? প্লিজ ওকে তুমি কিছু বলো, তুমি ওকে কিছু বলবে না? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, বেশ করেছে, ও যা করেছে বেশ করেছে, আমি কিছু বলবো না।